সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মেশ অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। শুরুতে আসি, মেশ অ্যানালাইসিস কি? মেশ অ্যানালাইসিসের অপর নাম লুপ অ্যানালাইসিস। ডেফিনেশনটা যদি দেখি, mesh analysis or loop analysis is a process that uses KVL to determine loop currents। অর্থাৎ কারশফের ভোল্টেজ ল ব্যবহার করে আমাদের সার্কিটে যে এক বা একাধিক লুপ আছে, প্রতিটা লুপের কারেন্টের ভ্যালু বের করার একটা প্রসেস হলো মেশ অ্যানালাইসিস। আমরা যদি কারশফের ভোল্টেজ লটাকে আরেকবার একটু ব্যাখ্যা করি, যে আমাদের একটা সার্কিটের একটা ক্লোজ পাথ বা লুপের টোটাল ভোল্টেজের যোগফল 0, অর্থাৎ সাম অফ ভোল্টেজ ড্রপস ইকুয়াল টু সাম অফ ভোল্টেজ রাইজেস। তো এটাকে আমরা সংক্ষেপে ম্যাথমেটিক্যালি লিখতে পারি যে সামেশন অফ ভিএম ইকুয়াল টু 0, যেখানে ক্যাপিটাল এম হচ্ছে টোটাল এলিমেন্ট একটা ক্লোজ লুপে। তো আমরা যদি একটা সার্কিটটা দেখি, এই সার্কিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই সার্কিটে দুটা লুপ রয়েছে। মেশ কারেন্টস আর অ্যাসাইন্ড টু অল ইন্ডিপেন্ডেন্ট লুপস। আমাদের যে দুটা লুপ আমরা দেখতে পাচ্ছি, এই দুটা লুপই আমাদের ইন্ডিপেন্ডেন্ট। মেশ কারেন্টকে আমরা অ্যাসাইন করছি, অর্থাৎ প্রতিটা লুপের নিজস্ব একটা কারেন্টের ডাইরেকশনটা যদি আমরা দেখি, আমরা এখানে বেছে নিয়েছি কারেন্টের ডাইরেকশনটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে অথবা ক্লকওয়াইজ। আপনি যদি চান কারেন্টের ডাইরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতেও ধরে নিতে পারেন, শুধু কারেন্টের ভ্যালু সেমই থাকবে বা কিন্তু ডাইরেকশনটা বিপরীত হবে। To solve all loop currents, write a KVL equation for all independent loops, then solve। আমাদের নোড অ্যানালাইসিসের জন্য যেরকম আমরা নোড ইকুয়েশন লিখতাম, মেশ অ্যানালাইসিসের জন্য আমাদের প্রতিটা লুপ বরাবর একটা করে ইকুয়েশন আমাদের তৈরি করতে হবে, এবং আমাদের ওই ইকুয়েশন গুলো সলভ করার মাধ্যমে আলটিমেটলি আমরা এই লুপ কারেন্টের ভ্যালুগুলো পাবো। দেখা যাচ্ছে যে আমাদের যে দুটা ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে, সেই লুপের মাঝ বরাবর কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ দুইটা লুপ একটা রেজিস্ট্যান্স শেয়ার করছে। তো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি আমরা দেখি ভোল্টেজ ড্রপটাকে আমি চিন্তা করি, শুধুমাত্র যদি আমি I1 কারেন্টের লুপটা নিয়ে যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এই মিডল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে আর ইন্টু I1 মাইনাস I2, কারণ ডাইরেকশন দেখে বোঝা যাচ্ছে যে I1 কারেন্ট আমার রেজিস্ট্যান্স আর এর মধ্য দিয়ে যে ডাইরেকশন থেকে এন্টার করছে, I2টা বিপরীত ডাইরেকশন দিয়ে সেই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এন্টার করবে। তো আলটিমেটলি আমরা মেশ 1 এর পার্সপেক্টিভে লিখতে পারি R I1 মাইনাস I2। কিন্তু আমি যদি এখন মেশ 2 বা লুপ 2 এর পার্সপেক্টিভে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা জিনিসটাকে জাস্ট এভাবে লিখতে পারি R I2 মাইনাস I1। তো একটা লুপের পার্সপেক্টিভে যদি ভোল্টেজের ভ্যালুটা পজিটিভ হয়, আরেকটা লুপের পার্সপেক্টিভে এই ভোল্টেজের ভ্যালুটা নেগেটিভ হবে, কারণ একটা রেজিস্ট্যান্সের সাথে দুটা কারেন্টের বিয়োগফল গুণ হচ্ছে, আলটিমেটলি অ্যাম্পিয়ার, ওহম অ্যাম্পিয়ার, সো একটা ভোল্ট এর ইউনিটই পাবো আমরা। আমরা শুরুতে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে নিই। আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে, সেই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে 5, 6 আর 10 ওহমের মধ্যে দিয়ে ক্যাপিটাল I1, I2 এবং I3 কারেন্ট ফ্লো করছে। আমাদের এই সার্কিটে দুটা ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে এবং দুটা লুপের জন্য আমরা লুপ কারেন্ট ধরে নিব মেশ অ্যানালাইসিসের জন্য। আমাদেরকে বলা হয়েছে যে I1, I2 আর I3 এর ভ্যালুটা বের করতে। আমরা প্রথম মেশ বা লুপের জন্য ইকুয়েশনটা তৈরি করব। আমরা যদি I1, স্মল I1 যেটা, সেই স্মল I1 কারেন্টের ডাইরেকশনটার দিকে ফোকাস করি, এই স্মল I1টা আমার সার্কিটের মধ্যে, এই লুপের মধ্যে ঘড়ির কাঁটার দিকে ফ্লো করছে। I1টা আমার 15 ভোল্টের মাইনাস বা নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্টার করবে, মাইনাস 15 প্লাস 5I1, যেহেতু আমরা ভোল্টেজ ল, কারশফের ভোল্টেজ ল নিয়ে আলোচনা করছি, সো আমাদের এই পার্টিকুলার লুপের মধ্যে আমাদের আলটিমেটলি ভোল্টেজের ভ্যালুটাকে প্রাইমারি হিসেবে কনসিডার করতে হবে। তো 5I1 এটাও একটা ভোল্টেজ, 10I1 এটাও একটা ভোল্টেজ। আবার দেখা যাচ্ছে যে I1 কারেন্টটা ঘুরে আলটিমেটলি যখন আমার 10 ভোল্ট সোর্সের মধ্য দিয়ে ফ্লো করবে, তখন পজিটিভ টার্মিনাল দিয়ে এন্টার করছে, তো প্লাস 10I1 প্লাস 10I। এখন দেখবো যে আমাদের এই লুপ 1 এর ইকুয়েশন আমরা তৈরি করছি বা মেশ 1 এর ইকুয়েশন আমরা তৈরি করছি। মেশ 1 বা লুপ 1 এটার সাথে কিন্তু লুপ 2 এর একটা রেজিস্ট্যান্স শেয়ার করা অবস্থায় আছে।
তো দ্যাটস ওয়াই যেহেতু শেয়ার করা অবস্থায় আছে এবং আমরা মেশ 1 এর ইকুয়েশন লিখছি, আমরা I2 এর কারণে যে ভোল্টেজটা ড্রপ খাবে সেটাকে আমরা মাইনাস আকারে লিখে ফেলতে পারি, -10I2। সিম্পলিফাই করলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন পেয়ে যাব। আর একটু সিম্পলিফাই করলে আমরা আলটিমেটলি পেয়ে যাব 3I1 2I2 1। আমরা যদি দেখি এটা যে আসলে কার্শফের ভোল্টেজ ল সরাসরি অ্যাপ্লিকেশন, আমরা যদি একটু ভাবে চিন্তা করি, খেয়াল করবেন যে সামেশন অফ ভি ইকুয়াল টু জিরো নামে একটা থিওরি ছিল, যেটা আমাদের কার্শফের ভোল্টেজ লর ফান্ডামেন্টাল থিওরি। সেখানে ছিল কি যে একটা যে অ্যামাউন্ট অফ ভোল্টেজ ড্রপ খাবে সে অ্যামাউন্ট অফ ভোল্টেজ রাইজ হবে। সো -15 ভোল্ট এটা সাপ্লাই ভোল্টেজ বা ভোল্টেজ রাইজ যদি বলি, -15 প্লাস 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 5I1, 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা কি 10 ইন্টু I1 মাইনাস I2, আর এখানে প্লাস 10 ছিল। তো এটাকে সিম্পলিফাই করলেও সেম টু সেম আমাদের এরকম ইকুয়েশনই তৈরি হয়ে যাচ্ছে। তো যেটা যেভাবে আগালে সুবিধা হয় সেভাবে আপনারা প্রসিড করবেন। সিমিলারলি আমরা যদি মেশ 2 এর জন্য দেখি, মেশ 2 এর জন্য আমরা সিমিলার একটা ইকুয়েশন তৈরি করতে পারবো। I2 কারেন্টটা 10 ভোল্ট সোর্সের নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্টার করছে, তো -10 প্লাস পাশাপাশি সে 10 6 4 এই তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই I2 কারেন্টের জন্য আমরা লিখতে পারি যে ভোল্টেজ ড্রপগুলো হলো 10I2 6I2 প্লাস 4I2। সিমিলারলি আগের মতন যদি দেখি যে আমাদের লুপ 2 ইকুয়েশন যখন লিখছি, আমার লুপ 1 এর সাথে শেয়ার করা 10 ওহম এই রেজিস্ট্যান্সটাকেও কনসিডারেশন রাখতে হবে, এবং I1 কারেন্টের জন্য 10 ওহমের যেই ভোল্টেজটা ড্রপ খাচ্ছে সেটা বিয়োগ করতে হবে। তো আমরা 4I2 এর পরে -10I1 লিখে দিলাম। আলটিমেটলি আমাদের 20I2 -10I1 = 10। I2 সিম্পলিফাই করলে -I1 + 2I2 = 1 চলে আসবে। এখন যদি আপনারা দুটা ইকুয়েশন সলভ করেন, ফার্স্ট ইকুয়েশন এই 3I1 - 2I2 = 1 আর -I1 + 2I2 = 1, দুটাই দুটা মেশ বা লুপের ইকুয়েশন। এই দুটা ইকুয়েশন যদি সলভ করেন আপনারা I1 আর I2 ভ্যালু পেয়ে যাবেন। কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে ক্যাপিটাল I1, ক্যাপিটাল I2 আর ক্যাপিটাল I3 এর ভ্যালুটা বের করতে। তো বোঝাই যাচ্ছে, দেখবেন যে এই স্মল I1 কিন্তু -15 এন্টার করে প্লাস দিয়ে বের হয়ে আলটিমেটলি 5 ওহম দিয়ে যাবে। সো ক্যাপিটাল I1 আর স্মল I1 দুইটাই কিন্তু আমাদের 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই ডাইরেকশনে যাচ্ছে। তো আমরা বলতেই পারি যে স্মল I1 = ক্যাপিটাল I1। আবার I2 এর ক্ষেত্রেও বলে দেওয়া যায় সিমিলার ওয়েতে যে স্মল I2 = ক্যাপিটাল I2, কারণ স্মল I2 আর ক্যাপিটাল I2 দুটাই কিন্তু আমার 6 ওহমের একই দিক দিয়ে প্রবেশ করবে, আবার একই দিক দিয়ে আমাদের 4 ওহমের মধ্য দিয়েও এন্টার করবে। আর I3 এর ক্ষেত্রে যদি আমরা বলি, দেখেন I3 টা আসলে যাচ্ছে কি আমাদের 10 ওহমের ভিতর দিয়ে 10 ভোল্টের দিকে যাবে। তো অনেকটা এরকম যে I1 ও কিন্তু যেমন 10 ওহম দিয়ে আমার 10 ভোল্টের দিকে যাবে, বিপরীত দিক থেকে আমার I2 টা এন্টার করবে। যেহেতু I1 এর সাথে I3 ডাইরেকশনের মিল আছে, তো আমরা I3 লিখব I1 - I2 = 0। এখন আমরা আরেকটা সার্কিট দেখব। সেই সার্কিটেও আমাদের মেশ অ্যানালাইসিস বা লুপ অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের মেশ বা লুপ কারেন্ট গুলোকে বের করতে হবে, I1 আর I2। তো আমরা যদি মেশ 1 এর জন্য ইকুয়েশনটা লিখি সিমিলার ওয়েতেই, আমাদের I1 টা 45 ভোল্টের নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্টার করবে, -45 2I1 12 প্লাস 12I1 প্লাস 4I1। যেহেতু আমাদের লুপ দুটার মধ্যে 12 ওহম শেয়ার করা অবস্থায় আছে, যখন আমি I1 এর ইকুয়েশনটা লিখবো তখন আমার I2 কারেন্টের ইম্প্যাক্টটাকেও কনসিডার করতে হবে। সো মাইনাস আমি 12I2 লিখতে পারি। এটাকে আরেকটু সহজ ভাষায় এবং আরেকটু সহজভাবে লেখা যায় এই লাইনগুলোকে। যেমন আমি যদি সেকেন্ড লাইনটা চিন্তা করি, আমার যখন মেশ 1 এর ইকুয়েশনটা আমরা লিখবো, I1 কোন কোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, 2 12 আর 4। তো এই তিনটা আমরা যোগ করে ফেলবো ইনটু I1। তো I1 এর কারণে টোটাল যে ভোল্টেজ ড্রপটা সেটা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা I1 এর লুপের সাথে শেয়ার অবস্থায় থাকা 12 ওহমের মধ্য দিয়ে যদি I2 কারেন্ট যায়, যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা আমরা -12I2 দিয়ে দেব। এবং এই সার্কিটে দেখা যাচ্ছে যে আমার I1 টা -45 টার্মিনালের নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্টার করছে। সো -45 = 0। সিম্পলিফাই যদি আমরা করি, তো 18I1 - 12I2 = 45। আরেকটু সিম্পলিফাই করলে আমরা 6I1 - 4I2 = 15 লিখতে পারি। সিমিলারলি আমরা যদি
সেকেন্ড লুপ বা মেশ 2 বা লুপ 2 যাই বলি না কেন তার জন্য ইকুয়েশন লিখতে চাই। I2 কারেন্টটা আমাদের 12, 9 আর 3 তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে। তো 12 প্লাস 9 প্লাস 3 I2, আর সিমিলারলি আমরা -12 I1 লিখে দিব, যেহেতু আমরা আসলে সেকেন্ড মেশের জন্য ইকুয়েশনটা তৈরি করছি। আর এখানে I2 কারেন্টটা আমার 30 ভোল্টের পজিটিভ টার্মিনাল দিয়ে এন্টার করবে, সো +30 = 0। এভাবে আমাদের আলটিমেটলি 24 I2 -12 I1 = -30 লিখতে পারি। সিম্পলিফাই করলে -2 I1 + 4 I2 = -5। তো যদি আমরা দুইটা মেশের ইকুয়েশন সলভ করি, সো আলটিমেটলি আমরা I1 আর I2 এর ভ্যালুটা পেয়ে যাব। I1 এর ভ্যালু 2.5 অ্যাম্পিয়ার, I2 এর ভ্যালু 0 অ্যাম্পিয়ার। এখন আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। আমাদের একটা সার্কিট দেওয়া আছে, বলা হয়েছে যে মেশ অ্যানালাইসিস ব্যবহার করে এই সার্কিটের যে I0 কারেন্টটা 10 ওহমের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, I0 এর ভ্যালুটা বের করতে হবে। সো যথারীতি আমরা যদি আমাদের মেশ অ্যানালাইসিসের মাধ্যমে আগাই, আমরা লুপ 1 অর্থাৎ I1 কারেন্ট যে লুপে রয়েছে সেটা আকারে আমরা লিখতে পারি যে 10 + 12 I1, কারণ I1 কারেন্টটা 10 ওহম আর 12 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। সিমিলারলি যেহেতু 10 ওহম এই রেজিস্ট্যান্সটা আমার লুপ 2 এর সাথে আর 12 ওহম এই রেজিস্ট্যান্সটা লুপ 3 এর সাথে শেয়ার করা, সেক্ষেত্রে আমরা এই -10 I2 -12 I3 লিখতে পারি। আর I1 কারেন্টটা আমার 24 ভোল্ট, এটা নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্টার করছে, সো -24 = 0। একটু সিম্পলিফাই করলে আমরা সেকেন্ড লাইনটা পেয়ে যাব। আমরা যদি সেকেন্ড লুপের জন্য অর্থাৎ I2 কারেন্ট যেই লুপের পার্ট সেই লুপের ক্ষেত্রে যদি দেখিস, তখন আমরা মেশ ইকুয়েশনটা লিখতে পারবো এরকম: 10 + 4 + 24 I2 -10 I1 -4 I3 = 0। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 38 I2 -10 I1 -4 I3 = 0। আমরা এরপরে যদি দেখি যে 3 নাম্বার লুপের জন্য আমরা যদি মেশ ইকুয়েশনটা লিখি, আমরা পাবো 12 + 4 I3 -4 I2 -12 I3 + 4 I0। এখানে দেখা যাচ্ছে যে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স রয়েছে যার ভ্যালু 4 I0। আমরা I0 এর জায়গায় আমরা 4 I1 - I2 লিখতে পারি। খেয়াল করলে দেখা যাবে যে I0 কারেন্টটা যেটা 10 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, 10 ওহমের মধ্য দিয়ে কিন্তু আমার দুটো মেশ কারেন্টও যাচ্ছে। I1 কারেন্টটাও 10 ওহম দিয়ে যাবে, I2 কারেন্টটাও 10 ওহম দিয়ে যাবে। দেখা যাবে যে I1 কারেন্ট আর I2 কারেন্ট, দুটো কারেন্টের ডাইরেকশন একে অপরের বিপরীত। সো আমরা লিখতে পারি যে I0 = I1 - I2। মানে ওভারঅল আমার টোটাল সার্কিটের কারেন্টটাকে আমরা আসলে I1 I2 I3 দ্বারাই প্রকাশ করছি, যেখানে I0টাকে আমরা আলটিমেটলি I1 - I2 আকারে লিখতে পারি। সেটা ব্যবহার করে আমরা আলটিমেটলি এই ইকুয়েশনে I0 এর জায়গায় I1 - I2 লিখেছি। আমরা যদি তিনটা ইকুয়েশন সলভ করি, ইকুয়েশন তিনটা সলভ করার পরে আমরা ফাইনালি পেয়ে যাব I1 = 2.25 অ্যাম্পিয়ার, I2 = 0.75 অ্যাম্পিয়ার, I3 = 1.5 অ্যাম্পিয়ার। আর I0 এর ভ্যালুটা আমরা পেয়ে যাব I1 আর I2 এর ভ্যালু থেকে। I1 থেকে যদি আমরা I2 এর ভ্যালুটা বিয়োগ করি, আলটিমেটলি আমরা I0 এর ভ্যালুটা পেয়ে যাব। সো এখানে একটা সার্কিট প্রবলেম দেওয়া আছে, সেটাকে আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে কনসিডার করতে পারেন। আমাদের এই সার্কিটের I1 I2 এবং I3 ভ্যালু বের করতে হবে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে। আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমেও আমাদের বলা হয়েছে যে ইউজ মেশ অ্যানালাইসিস টু ফাইন্ড দ্য কারেন্ট I1 অ্যান্ড I2। এই সার্কিটটা একটু ভিন্ন, কারণ দেখা যাবে যে আমাদের সেকেন্ড লুপটাতে সরাসরি একটা কারেন্ট সোর্স দিয়ে দেওয়া আছে। তো এরকম যদি দিয়ে দেওয়া থাকে, আমাদের ম্যাথমেটিক্যাল এই সলভটা অনেক বেশি সহজ হয়ে যায়। আমরা যদি মেশ 1-এর জন্য ইকুয়েশনটা লিখি, সেটা 4 + 6 অর্থাৎ 10 I1 - 6 I2, আর কারেন্টটা যেহেতু আমার নেগেটিভ টার্মিনালতে এন্টার করছে, -10 = 0। এখন হচ্ছে সহজ জিনিসটা আমরা দেখতে পাবো, যেহেতু আমাদের I2 কারেন্টের এই লুপের সরাসরি একটা কারেন্ট সোর্সের ভ্যালু দিয়ে দেওয়া আছে, সো I2 ভ্যালুটা আমাদের 5 অ্যাম্পিয়ারের সমান হবে। কিন্তু ডাইরেকশন যদি খেয়াল করি, আমার I2 কারেন্টটা আমার 3 ওহমের
লেফট থেকে রাইটের দিকে এন্টার করছে, আর 5 অ্যাম্পিয়ার কারেন্টটা 3 ওহমের রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের ডাইরেকশনটা ভিন্ন। দ্যাটস ওয়াই I2 ইকুয়াল টু -5 অ্যাম্পিয়ার সরাসরি আমরা লিখে ফেলতে পারি। সো I2 ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, আমরা I1 এর ভ্যালুটা পেয়ে যাব, এবং I1 এর ভ্যালু হচ্ছে -2 অ্যাম্পিয়ার। আমরা এখন সুপার মেশ নিয়ে আলোচনা করব। তো দেখা যায় যে দুটা লুপের মধ্যে যদি আমার একটা কারেন্ট সোর্স চলে আসে, অর্থাৎ দুইটা লুপ যদি আমার একটা কারেন্ট সোর্স শেয়ার করে, সেক্ষেত্রে আমরা দুটা লুপকে একটা লুপ হিসাবে কনসিডার করতে পারি, এবং এই লুপটা বা এই পুরা মেশটাকে বলা হয় যায় সুপার মেশ। সো খেয়াল করলে দেখবেন যে এখানে 2 ওহম এই রেজিস্ট্যান্সটাও বাদ যাবে, অর্থাৎ আমার কারেন্ট সোর্স অনেক সময় সার্কিটে লুপের মধ্যে কেবল কারেন্ট সোর্সই থাকতে পারে, বা কারেন্ট সোর্সের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স বা অন্য কোনো এলিমেন্ট থাকতে পারে। যখন আমরা সুপার মেশের ক্যালকুলেশন করব, এই কারেন্ট সোর্সের সাথে সিরিজে থাকা এই রেজিস্ট্যান্সটাকেও আমরা বাদ দিয়ে দিব। আলটিমেটলি আমরা সুপার মেশের এই একটা সিম্পলিফাইড সার্কিট পেয়ে যাই। আমরা সামনে একটা ম্যাথ দেখলেই আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের এখানে বলা হয়েছে ইউজ মেশ অ্যানালাইসিস টু ফাইন্ড কারেন্ট I1 টু I4 ইন দ্য সার্কিট, অর্থাৎ এই সার্কিটে আমাদের I1 থেকে I4 টোটাল 4টা কারেন্টের ভ্যালু বের করতে হবে। যথারীতি আমরা যদি মেশ অ্যানালাইসিসটাকে ব্যবহার করি, মেশ অ্যানালাইসিসের আগে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এই কোথায় কোথায় সুপার মেশ রয়েছে। আমাদের যদি খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের টোটাল 3টা লুপ মিলে একটা লুপের মতন আচরণ করবে, কারণ আমার লুপ 1 আর লুপ 2-র মধ্যে যেমন একটা কারেন্ট সোর্স রয়েছে, সিমিলারলি আমার লুপ 2 আর লুপ 3-র মধ্যেও একটা কারেন্ট সোর্স রয়েছে। তো 3টা লুপ মিলে একটা লুপের মতন আচরণ করবে, দ্যাটস ওয়াই আমাদের একটা সুপার মেশ থাকছে। তো সুপার মেশ একের ইকুয়েশনই হচ্ছে এটা, 2I1, যেহেতু আমার 2 ওহমের মধ্যে দিয়ে I1 যাচ্ছে, 6I2, 6 ওহমের মধ্যে দিয়ে আমার I2 যাচ্ছে, আর 4 + 8 যোগ করলে তো আমাদের আলটিমেটলি 12 হয়ে যায়। সো 12I3, এবং যেহেতু পুরো সুপার মেশটার সাথে আর I4 লুপের মধ্যকার একটা শেয়ার করা হচ্ছে 8 ওহমের মাধ্যমে, সো -I8I4টা লিখতে হবে। তো আলটিমেটলি এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, I1 + 3I2 + 6I3 - 4I4 = 0। সো আমাদের হচ্ছে, আমরা যদি লিখি, দেখেন 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে I1 আর I2। আমরা যদি একটু নোড বা নোডের কারেন্ট বা কারশফের কারেন্ট ল এভাবে যদি চিন্তা করি, দেখবেন যে I1 কারেন্টটা 2 ওহম হয়ে এই পয়েন্টের দিকে আসছে, 5 অ্যাম্পিয়ার কারেন্টটাও এন্টার করছে, আর I2টা মনে হবে যে আমার এই নোড থেকে চলে যাচ্ছে। সো আলটিমেটলি কারশফের কারেন্ট ল যদি আমি এই পার্টিকুলার নোডে অ্যাপ্লাই করে থাকি, তাহলে আমরা দেখব যে I2 - I1 = 5। বা এরকমও যদি দেখানো যায় যে আমাদের I2, আবার যদি এভাবে বলতে পারি, যে উল্টাভাবে বলতে পারি যে পি নোডটার এখানে যদি দেখা যায় যে I2 আমার কারেন্টটা এন্টার করছে, আবার 5 অ্যাম্পিয়ার কারেন্টটা চলে যাচ্ছে। সিমিলারলি আমরা যদি I1 এর ডাইরেকশনটা চিন্তা করি, যে I1 কারেন্টটা আমার এই পি নোড থেকে চলে যাচ্ছে। সো এই নোডেও যদি আমরা কারশফের কারেন্ট লটা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা I2 - I1 = 5 পেয়ে যাব। তো যে কোনো একটা নোডেই আমার আইদার এই নোডটাতে অথবা এই নোডটাতে যদি আমি কারশফের কারেন্ট লটা ব্যবহার করি, খুব ভালোভাবে এরকম একটা ইকুয়েশন আমরা পেয়ে যাব। সেকেন্ডটার ক্ষেত্রে যদি দেখি, আমাদের I2 কারেন্টটাকে যদি আমি এটা ডাইরেকশনটাকে চিন্তা করি, মনে হবে যে আমার কিউ নোডটা থেকে I2 চলে যাচ্ছে। I3 ডাইরেকশনটা খেয়াল করলে মনে হবে কিউ নোডের দিকে আমার I3 কারেন্টটা আসছে, আর 3I0 কারেন্টটা আমাদের হচ্ছে এই নোড থেকে নিচের দিকে যাচ্ছে। সো আলটিমেটলি আমরা এখান থেকে যদি কারশফের কারেন্ট লটা অ্যাপ্লাই করি, তাহলে I2 - I3 = 3I0, 3 - I4 এভাবে চলে আসবে। তো আলটিমেটলি আমরা যদি, আমাদের 3টা ইকুয়েশন হয়ে গেছে, আমাদের লাস্ট মেশটার ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে আমরা যদি মেশ ইকুয়েশনটা ফর্ম করে দিই, তাহলে আমরা লিখতে পারি 10I4 - 8I3, I4 কারেন্টটা 10 ভোল্টের পজিটিভ টার্মিনাল দিয়ে এন্টার করবে, +10 = 0। সেভাবে আমরা মোটামুটি 5I4 - 4I3 = -5 এই ইকুয়েশনটা পেয়ে যাব। এখন যদি আমরা এই 4টা ইকুয়েশন সলভ করি, সলভ করার পরে আমরা পাবো I1 এর ভ্যালু হচ্ছে
মাইনাস 7.5 অ্যাম্পিয়ার, আই টুর ভ্যালু হচ্ছে মাইনাস 2.5 অ্যাম্পিয়ার, আই থ্রি ভ্যালু হচ্ছে 3.93 অ্যাম্পিয়ার, আর আই ফোরের ভ্যালুটা হচ্ছে 2.143 অ্যাম্পিয়ার। এখন আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। আমাদের I1 থেকে I3 পর্যন্ত, অর্থাৎ I1, I2, I3 তিনটা কারেন্টের ভ্যালুই বের করতে বলা হয়েছে। সো আমরা যদি খেয়াল করি যে আমাদের 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা 1 নাম্বার লুপ আর 2 নাম্বার লুপের মধ্যবর্তী জায়গাতে আছে। সো আমরা 1 নাম্বার লুপ আর 2 নাম্বার লুপ একসাথে এটাকে সুপার মেশ কনসিডার করতে পারি। তো সুপার মেশের জন্য আমরা যে ইকুয়েশনটা লিখবো, যথারীতি আমাদের I1 কারেন্টের জন্য এবং I2 কারেন্টের জন্য যেই ভোল্টেজগুলো ড্রপ খায় সেগুলো আমরা আগে কনসিডার করব। তো যথারীতি আমাদের 4 অ্যাম্পিয়ার আর 1 ওহম এই জিনিসটা বাদ হয়ে যাবে। আমরা লিখতে পারি 2I1, I2 হচ্ছে 4 আর 8, সো 12I2। দেখবেন যে I3 এইটা শেয়ার হচ্ছে কার সাথে, I3 লুপের সাথে রেজিস্ট্যান্স শেয়ার করা হচ্ছে 2 ওহমটা আছে এবং 4 ওহমও আছে। তো মাইনাস 2I3 মাইনাস 4I3। আর I1 এর জন্য যদি দেখি, আমাদের 8 ভোল্টের নেগেটিভ টার্মিনালে এন্টার করছে মাইনাস 8 ইকুয়াল টু 0। আমরা একটু সিম্পলিফাই আকারে লিখতে পারি। আমরা যদি আর একটু সিম্পলিফাই করি তাহলে আমরা I1 প্লাস 6I2 মাইনাস 3I3 ইকুয়াল টু 4 লিখতে পারবো। আমরা যদি দেখি যে I1 আর I2 মধ্যবর্তী যেই 4 অ্যাম্পিয়ার, সো এই পার্টিকুলার যদি আমি একটা নোড কনসিডার করি, I1 কারেন্টটা আমার এই পয়েন্ট থেকে এন্টার করছে, অথবা যদি চিন্তা করি যে এখান থেকে আসছে, সো মনে হবে যে আমাদের I1 কারেন্টটা 1 ওহম থেকে নিচের যে নোডটা আছে নোডটা থেকে চলে যাচ্ছে, I2টা এন্টার করছে এবং 4 অ্যাম্পিয়ারও এন্টার করছে। তো আলটিমেটলি যদি আমরা কারশফের কারেন্ট লটা ব্যবহার করি, আলটিমেটলি আমরা লিখতে পারবো I1 মাইনাস I2 ইকুয়াল টু 4। এই জিনিসটা ক্যালকুলেট করার আরেকটা সহজ উপায় হচ্ছে, সাধারণত আমরা দেখব যে এই কারেন্ট সোর্সের সাথে যে কারেন্টের ডাইরেকশনটা সরাসরি মিলে যাচ্ছে সেটা থেকে যেটা মিলবে না সেটা বিয়োগ করলে আমরা আলটিমেটলি এই ইকুয়েশনটা পেয়ে যাব। লাস্ট ইকুয়েশনটা যথারীতি আগের মতনই, যে আমার I3 টোটাল তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে 2 + 2 + 4, সো 8I3 মাইনাস 4I2, আর এখানে 2 ওহম আছে, সো মাইনাস 2I1 ইকুয়াল টু 0। সিম্পলিফাই করলে আমরা লাস্ট লাইনটা পেয়ে যাব। এখন আমার এই তিনটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, সো আলটিমেটলি আমরা পেয়ে যাব I1 ইকুয়াল টু 4.632 অ্যাম্পিয়ার, I2 ইজ ইকুয়াল টু 631.6 মিলি অ্যাম্পিয়ার, I3 ইকুয়াল টু 1.4736 অ্যাম্পিয়ার। তো আমাদের লাস্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা যেটা দেখব, এখানে একটা বড় সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিটের টোটাল আমরা দেখতে পাচ্ছি 5টা কারেন্ট আছে। সাধারণত এরকম বড় মেশ অ্যানালাইসিসের প্রবলেম সাধারণত দেওয়া হয় না। তো এটার যা করতে বলা হয়েছে যে বাই ইন্সপেকশন রাইট দ্য মেশ কারেন্ট ইকুয়েশনস ফর দ্য সার্কিট। ইন্সপেকশন বলতে সাধারণত একটা ম্যাট্রিক্স আকারে এইগুলাকে প্রকাশ করাকে বোঝায়, আমরা সামনেই দেখব। তো প্রথম কাজ যেটা হচ্ছে, আমাদের ওভারঅল এই 5টা লুপের জন্য 5টা মেশ ইকুয়েশন লিখতে হবে। সো ইকুয়েশন 1টা আমরা এভাবে লিখতে পারি। খেয়াল করবেন যে আমাদের ইকুয়েশন 1-এ যদিও আমাদের I1, I2, I3 আছে, আমরা যদি চাই I4 এবং I5কেও ইনক্লুড করতে পারি, কিন্তু এদের কোএফিশিয়েন্ট বা সহগ এটাকে আমরা 0 ধরতে পারি। অর্থাৎ 0 এর টেকনিক্যাল এখানে রেজিস্ট্যান্সকে বোঝাচ্ছে, যেহেতু আমাদের 1 নাম্বার লুপের সাথে আমার সরাসরিভাবে I4 এবং I5-এর কানেকশন নেই, আমরা 0 ইন্টু I4 আকারে লিখতে পারি। আমরা সিমিলারলি আমরা I2-র এরকম একটা ইকুয়েশন পেয়ে যাব। I3-র জন্য যদি আমরা দেখি, আমাদের I3 আছে, I1 আছে, I2 আছে, 6, 12 এটা আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে ফেলতে পারবো। কিন্তু এখানে বাকি দুটো রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ I4, I5 আমাদের ইকুয়েশন 1-এর মতনই আমরা এটা কীভাবে ফর্ম করতে পারবো। সিমিলারলি আমরা ইকুয়েশন 4-এও আমরা সিমিলার মেথড অ্যাপ্লাই করতে পারবো। ইকুয়েশন 5-এর ক্ষেত্রেও সিমিলার অবস্থায় দেখা যাবে। তো ইকুয়েশন 5-এর ক্ষেত্রে যদি দেখি, I5টা আমার 3 + 1 4I5 মাইনাস 3I4 মাইনাস I2 প্লাস 6 ইকুয়াল টু 0। সো আমরা বাকি কারেন্টগুলো সহগকে 0 ধরে ওই কারেন্টের ভ্যারিয়েবলগুলো এই ইকুয়েশনে ইনক্লুড করতে পারি। ইন্সপেকশন মানে আসলে এইভাবে অ্যান্সারটাকে প্রকাশ করাটাকে বোঝাচ্ছে। সো আমরা কিভাবে লিখবো সেটাই আমি আপনাদের দেখাবো। ইকুয়েশন 1-এর ক্ষেত্রে দেখবেন যে আমরা
সিম্পলিফাই করলে যে 9i1 মাইনাস 2i2 মাইনাস 2i3 মাইনাস 0.i4 মাইনাস 0.i5 ইকুয়াল টু 4 এরকমভাবে লিখতে পারি। আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে 9 মাইনাস 2 মাইনাস 2 0 আর 0। এখানে এই কারেন্টের সহগগুলো চলে আসলো, এখানে আমরা কারেন্টের সহগগুলোকে লিখলাম এবং আমাদের ইকুয়েশনের যে রাইট সাইডে যে কনস্ট্যান্ট ভ্যালুটা ছিল সেটা আমরা এখানে লিখে ফেললাম। তো এটা উদ্দেশ্যটা হচ্ছে সাধারণত যদি আমরা এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করে দিই, আলটিমেটলি আমার অ্যান্সারটা কী হবে সেটা হচ্ছে 4। যেমন গুণ করে যদি দেখি, আমার ম্যাট্রিক্স ক্যালকুলেশনের নিয়ম অনুসারে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সের রো সবকটা এলিমেন্ট পরের ম্যাট্রিক্সের কলাম ফার্স্ট কলামের সব এলিমেন্টের সাথে গুণ হবে। সো 9i1 মাইনাস 2i2 মাইনাস 2i3, সো 0i4 প্লাস 0i5। সো এরকমই সিমিলারলি আমরা ইকুয়েশন 2 এর জন্যও লিখতে পারবো, যেমন মাইনাস 2 প্লাস 10i2 মাইনাস 4i3 মাইনাস 1 মাইনাস 1, আর রাইট সাইডে ইকুয়েশন রাইট সাইডে আমার 6 ছিল। সিমিলারলি আমরা 3, 4 আর 5। সো এভাবে আমরা 5টা ইকুয়েশনকে বা 5টা মেশ ইকুয়েশনকে আমরা এই ম্যাট্রিক্স স্টাইলে লিখতে পারি। এটাকে ইন্সপেকশন বলা হয়ে থাকে। সো আশা করি মেশ অ্যানালাইসিসের ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলো আপনার ভালো মতন আয়ত্ত আনতে পেরেছেন এবং কোনো সার্কিট যদি আপনাকে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে তার কারেন্ট বা ভোল্টেজের ভ্যালু বের করতে বলা হয়ে থাকে, আপনারা সেটা ক্যালকুলেট করে বের করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।